বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আজকের এই অনলাইন ক্লাসটি করছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আয়োজন অনার্স তৃতীয় বর্ষের মুসলিম বিশ্বের ইতিহাসের উপর। আমাদের আজকের আলোচ্য বিষয় সৌদি আরব। সৌদি আরব আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ দেশ। আরব উপদ্বীপের বিরাট অংশই এ রাজ্যের আওতায়। নদীবিহীন এ দেশটি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। একে জাজিরাতুল আরবও বলা হয়। বর্তমান বিশ্বের মজুদ তেলের 1/3 অধিকারী ও মানবিক সাহায্যে বিশ্ব সেরা এবং বিনিয়োগে সপ্তম স্থান অধিকারী মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী এ দেশটির বাদশাহ প্রভাবশালী বিশ্ব ব্যক্তিত্বের মধ্যে চতুর্থ ও মুসলিম নেতৃবৃন্দের মধ্যে প্রথম স্থানের অধিকারী। G20-র একমাত্র মুসলিম রাষ্ট্র সৌদি আরব। নিচে এর সাধারণ মৌলিক সর্বশেষ তথ্যাবলী প্রদান করা হলো। সৌদি আরবের সরকারি নাম আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, ইংরেজিতে যাকে বলা হচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া, সংক্ষেপে KSA। প্রথম সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা 1744 খ্রিস্টাব্দে, প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন সাউদ। দ্বিতীয় সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তুর্কি বিন আবদুল্লাহ, 1824 সালে। তৃতীয় সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা 1926 সালে, প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল আজিজ বিন আব্দুর রহমান। 20 মে 1927 এটা স্বীকৃতি লাভ করে। একত্রীকরণ ও স্বাধীনতা 1932 সালের 23 সেপ্টেম্বর সব গোত্র প্রদেশ একত্রীকরণ করা হয়। সেজন্য প্রতি বছর 23 সেপ্টেম্বরই সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন করা হয়। এটি সৌর হিজরি সনের প্রথম দিন। এর রাজধানী রিয়াদ। এছাড়া সৌদি আরবে 13টি প্রাদেশিক প্রশাসনিক রাজধানী আছে। এর সরকার পদ্ধতি হচ্ছে একচ্ছত্র রাজতন্ত্র। রাষ্ট্রপ্রধান খাদিমুল হারামাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন সৌদ। আয়তন হচ্ছে প্রায় 22,50,000 বর্গ কিলোমিটার বা 8,29,996 বর্গ মাইল। এর উত্তরে জর্ডান ও ইরাক, দক্ষিণে ওমান ও ইয়ামান, পূর্বে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর। সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম। সৌদি পরিচয় বহনকারী সবাই মুসলমান। তাদের অধিকাংশই আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী। তবে আল কাতিফ, আল আহসা, নাজরানে কিছু শিয়াদের বসবাস রয়েছে। সেখানে অবস্থানরত মুসলিম জনগণও তাদের মানবিক ও ধর্মীয় অধিকার পুরোপুরিভাবে ভোগ করছে। সৌদি আরবের ভাষা হচ্ছে আরবি, তবে আরবির পাশাপাশি বর্তমানে ব্যাপক হারে ইংরেজির ব্যবহার লক্ষণীয়। 2010 সালের আদমশুমারি অনুযায়ী সৌদি আরবের জনসংখ্যা 2,86,86,633 জন। জন্মহার হচ্ছে 1.8%, জন্মের হার 28.5 ও প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 11.5। গড় আয়ু পুরুষ হচ্ছে 74 বছর, মহিলা 78 বছর। প্রতি বর্গ মাইলে জনবসতির ঘনত্ব 29 জন, প্রতি বর্গ কিলোমিটারে জনবসতির ঘনত্ব 2009 সালের হিসাব অনুযায়ী 14 জন। এর জনশক্তি হল 60,49,000 জন, তার মধ্যে শতকরা 35 জন বিদেশি। শিল্পক্ষেত্রে শতকরা 25 ভাগ, চাকরি ক্ষেত্রে শতকরা 63 ভাগ ও কৃষিক্ষেত্রে শতকরা 12 ভাগ।
এর মাথাপিছু আয় হচ্ছে $25,466 জিডিপি হলো 22,635। জাতীয় সঙ্গীত হলো ইসলামের মহানুভবতায় দেশপ্রেমকে উজ্জীবিতকরণ ও দেশের উন্নতিকল্পে দায়িত্ববোধ জাগ্রতকরণের বিষয় সংবলিত। জাতীয় পরিচয় হচ্ছে সৌদি। স্থানীয় সময় হচ্ছে +3 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশের দুপুর 12টা, সৌদিতে সকাল 9টা। জাতীয় পতাকা, পতাকার রং হলো সবুজ। দৈর্ঘ্য এর 2/3 প্রস্থ। এতে তাওহীদের মর্মবাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আরবিতে উৎকীর্ণ রয়েছে। কালিমার নিচেই একটি কোষমুক্ত তরবারি অঙ্কিত রয়েছে, যা দ্বারা ন্যায় বিচারকে বোঝানো হয়েছে। এই কালিমা উৎকীর্ণ থাকায় সৌদি আরবের পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না। সবুজ রং ইসলামের ঐতিহ্যের দিকে ইঙ্গিতবহ। জাতীয় প্রতীক আড়াআড়ি দুইটি তরবারির উপর একটি খেজুর গাছ হলো সৌদি আরবের জাতীয় প্রতীক। খেজুর গাছ দ্বারা বোঝানো হয়েছে সমৃদ্ধি ও প্রবৃদ্ধি, আর তরবারি দ্বারা ন্যায় বিচার, শক্তি ও নিরাপত্তা বোঝানো হয়েছে। জাতীয় পঞ্জিকা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনা স্মরণার্থে রচিত। হিজরি সন অনুযায়ী সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়। 354 দিনে ও 12 মাসে এক চন্দ্র হিজরি বর্ষ গণনা করা হয়। ঈদ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান এই হিজরির তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হয়, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে আরবির পাশাপাশি ইংরেজি তারিখ অনুযায়ী করা হয়। সরকারি ছুটি সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার। এছাড়া ঈদুল আজহা, ঈদুল ফিতর, হজ ও জাতীয় দিবসে সরকারি ছুটি। আবহাওয়া তাপমাত্রা 12 থেকে 51 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। বৃষ্টিপাত বিক্ষিপ্ত অনিয়মিত। দীর্ঘস্থায়ী উষ্ণ ও শুষ্ক শীতকাল, তবে রাতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শীতকালে হালকা তুষারপাত হয়। জাতিসত্তা আরব হচ্ছে 90 ভাগ, আফ্রো এশীয় হলো 10 ভাগ। মুদ্রা সৌদি রিয়াল, 100 হালালায় 1 রিয়াল। 1 মার্কিন ডলার সমান 3.75 সৌদি রিয়াল। সংবিধান ইসলামী আইন অর্থাৎ শরিয়া মোতাবেক রচিত। 1993 সালে এতে সরকারের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত ধারা ও উপধারা সংযোজন করা হয়েছে। আইন বিভাগীয় ক্ষমতা সৌদি মন্ত্রিপরিষদ। বর্তমানে সৌদিতে 22টি মন্ত্রণালয় আছে: পররাষ্ট্র, ইসলামিক দাওয়া, ওয়াকফ ও ইরশাদ, হজ, স্বরাষ্ট্র, বিচার, অর্থায়ন, অর্থ পরিকল্পনা, প্রতিরক্ষা ও বিমান চলাচল, সংস্কৃতি ও তথ্য, শিক্ষা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও শিল্প, পেট্রোল ও খনিজ, কৃষি, শ্রম, সামাজিক বিষয়ক, পৌর ও পল্লী, জনসেবা, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, পরিবহন, পানি ও বিদ্যুৎ। বিচার ব্যবস্থা ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ শহর হচ্ছে রিয়াদ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, তায়েফ, আল আহসা, বুরাইদা ইত্যাদি। শিক্ষা শিক্ষার হার 95%। তার মধ্যে পুরুষ 84.7%, মহিলা 70.8%। সৌদি আরব আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে। প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সব নাগরিকের জন্য অবৈতনিক শিক্ষা। বর্তমানে সৌদি আরবে বাজেটের 25% এ খাতের জন্য বরাদ্দ। সেখানে বসবাসরত বিদেশিদের সন্তানদের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। রিয়াদ, জেদ্দা ও দাম্মামের আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত। সংস্কৃতি সৌদি আরবের সংস্কৃতি মূলত ইসলামী শরিয়াহ ও ইসলামী শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমি মক্কা ও মদিনা উভয়টি সৌদি আরবে অবস্থিত হওয়ায় ইসলামী সংস্কৃতি খুবই শক্তিশালী। প্রতিদিনই 5 ওয়াক্ত সালাতের জন্য আজান হওয়া মাত্রই সবকিছুকে পেছনে ফেলে সবাই মসজিদ পানে ছুটে যান, যা বিশ্বের দ্বিতীয় আর কোনো দেশে দেখা যায় না। স্বাস্থ্য স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় উপসাগরীয় দেশগুলোর মধ্যে চতুর্থ। বিদেশি সহ সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। 2008 সালের তথ্য অনুযায়ী সৌদি আরবে হাসপাতাল সংখ্যা 393টি, শয্যা সংখ্যা 53,819টি, চিকিৎসক 47,919 জন, নার্স সংখ্যা 93,735 জন, সহকারী স্বাস্থ্যকর্মী 51,288 জন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 3,130টি। মোট জাতীয় আয় মোট জাতীয় আয় বৃদ্ধির হার 13.5%। অর্থনীতি সৌদি অর্থনীতি মূলত তেল কেন্দ্রিক। বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের 90 ভাগের বেশি আয় আসে তেল রপ্তানি থেকে, 75 ভাগ আসে রাজস্ব থেকে। দাহরানে অবস্থিত আরামকো সৌদি তেল ব্যবস্থাপনার সরকারি কোম্পানি। প্রাকৃতিক সম্পদ
তেল ও গ্যাস সৌদি আরবের প্রাকৃতিক সম্পদ। বর্তমানে প্রতিদিন 11 মিলিয়ন ব্যারেল করে তেল উৎপাদন হচ্ছে। বর্তমানে গ্যাসের মজুদ 180.5 ট্রিলিয়ন ঘনফুট। এছাড়া সেখানে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য, তামা, দস্তা, সীসা, লোহা, অ্যালুমিনিয়াম, ইউরেনিয়াম, শিল্পের কাঁচামাল, ফসফেট, কয়লা, পাথর ও নির্মাণ সামগ্রীর বিশাল মজুদ মরুময় দেশটিতে আছে। শিল্প। বর্তমানে সৌদি আরবে দুই ধরনের শিল্প আছে, ভারী এবং মাঝারি। ভারী শিল্পের মধ্যে রয়েছে তেল শোধনাগার, যা বছরে 652 মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে। পাশাপাশি বিটুমিন শিল্প, যা 1990 সাল পর্যন্ত 14 মিলিয়ন টন উৎপাদন করেছে। মাঝারি শিল্পের মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, নির্মাণ সামগ্রী, রাসায়নিক ও খনিজ দ্রব্য, যা দেশটিতে দ্রুত শিল্পায়নের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে শিল্পকে উৎসাহিত করার জন্য দীর্ঘমেয়াদী সুদবিহীন শিল্প ঋণ প্রদান, কারখানার জন্য জায়গা ভাড়া প্রদান, সকল সুযোগ সুবিধা সম্বলিত শিল্প এলাকায় শ্রমিকদের বাসস্থান নির্মাণ, নামমাত্র মূল্যে সমস্ত চাহিদা যোগান এবং সরকারি প্রতিষ্ঠান ক্রয়ের ক্ষেত্রে দেশে উৎপাদিত দ্রব্যাদির অগ্রাধিকার দেওয়া হয়। জাকাত ব্যতীত সর্বপ্রকার শুল্ক মাফ করা হয়। বর্তমানে মাঝারি আয়তনের শিল্প ইউনিটের সংখ্যা 2300টি, সেখানে বিনিয়োগ রয়েছে $26 বিলিয়ন। ভূমিরূপ। ভূমিরূপ প্রধানত চার ভাগ। তার মধ্যে হিজাজ ও আসির এলাকার পাহাড়ি অঞ্চল, নজদ এলাকার উঁচু ভূমি, বালুময় মরুভূমি এবং পূর্বাঞ্চলীয় উপকূলীয় সমতল ভূমি। কৃষিক্ষেত্রে সৌদি আরব অতি অল্প সময়ে দ্রুত উন্নয়ন সাধিত করেছে, যদিও সেখানে অনেক প্রতিবন্ধকতা রয়েছে, যেমন স্বল্প বৃষ্টি, ভূগর্ভস্থ পানির স্বল্পতা। সৌদি আরবের কৃষির প্রতি অনীহা, কৃষিযোগ্য ভূমিসমূহ অধিক বালুকাময় এবং অনেক উঁচু, অনেক নিচু। তবুও কৃষি বিনিয়োগকারীদের মধ্যে বিনামূল্যে জমি বিতরণ করে দেয় তা চাষের আওতায় এসেছে। উপরন্তু বিনা সুদে কৃষি ঋণ বিতরণ করা হয় এবং উৎপাদিত ফসল সরকার অতি উচ্চ মূল্য দিয়ে সরাসরি কৃষক থেকে ক্রয় করে নেয়। আর এসব কারণেই খাদ্যে আমদানি নির্ভর দেশটি অতি অল্প সময়ের মধ্যেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং কিছু কিছু পণ্যের, যেমন গম, রপ্তানিকারক দেশও হয়েছে। এতে করে 17 বছরের মধ্যে কৃষি আবাদযোগ্য ভূমির পরিমাণ প্রায় 4 গুণ বেড়ে গেছে। এ ভূমিতে বর্তমানে শতকরা 73 ভাগ খাদ্যদ্রব্য, শতকরা 27 ভাগ তরিতরকারি, ফল, ঘাস উৎপাদিত হচ্ছে। কৃষিভূমি শতকরা 57 ভাগ রিয়াদ, আল কাসিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে, শতকরা 19 ভাগ জাজান, আসির, নাজরান, বাহা ও উত্তরাঞ্চলে, শতকরা 13 ভাগ হাইল, তাবুক ও আল জাউফে, বাকি 11 ভাগ পূর্ব ও পশ্চিমাঞ্চলে। বিদ্যুৎ। সৌদি আরবের সব আবাদি এলাকায় ইতিমধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আওতায় এসেছে। 2008 সালের পরিসংখ্যান অনুযায়ী 1,81,098 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপাদিত বিদ্যুতের 53% বাসাবাড়ি, 12% বাণিজ্যিক, 11% সরকারি, 18% শিল্প, 2% কৃষিকাজ, 4% অন্যান্য খাতে ব্যবহৃত হয়। দুই মসজিদের উন্নয়ন। সৌদি আরব হারামাইনের দেশ, তাই খাদিমুল হারামাইন এই পবিত্র দুই মসজিদের উন্নয়নের জন্য অকাতরে অর্থ ব্যয় করেন। হজ যাত্রী, উমরাকারী, জিয়ারতের উদ্দেশ্যে আগমনকারীদের সর্বোচ্চ নিরাপত্তার সুযোগ সুবিধা বৃদ্ধির নিমিত্তে বিরামহীনভাবে তারা কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রকল্প বাস্তবায়িত হলে মসজিদদ্বয়ের ধারণ ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পাবে। মানবিক সাহায্য। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত রিপোর্টে দেখা যায় যে 2008 সালের মানবিক সাহায্য ফান্ডে বিশ্বের সর্বোচ্চ 20টি দাতা দেশের মধ্যে সৌদি আরব শীর্ষস্থান অধিকার করেছে, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। প্রতি বছর রমজান মাসে সৌদি সরকার বাংলাদেশ সহ বিশ্বব্যাপী শুভেচ্ছা উপহার স্বরূপ উন্নত মানের খেজুর প্রেরণ করে থাকে। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক, যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সুদীর্ঘ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ 1976 সালে 8 জানুয়ারি সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস খোলে ও সৌদি আরব 1977 সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সৌদি দূতাবাস খোলার মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ়তর হয়। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও গণ্যমান্য ব্যক্তিগণ ভ্রমণের ক্ষেত্রে সৌদি আরবকে অগ্রাধিকার দেন। বর্তমানে সৌদি আরবে 20 লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে সৌদি আরবের উন্নয়নে তারা অসামান্য অবদান রাখছেন। দেশের বৈদেশিক মুদ্রার 37% সৌদি আরব থেকে আসে। বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারাল কোম্পানি সাবিনকো, মামারাত, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, সৌদি বাংলা গ্রুপ এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ শত শত মসজিদ, মাদ্রাসা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, সিডরে অবারিত সহায়তা, রমজানে খেজুর ও কুরবানির গোশত প্রদান, শীতলক্ষ্যা সেতু, মগবাজার ফ্লাইওভার অর্থায়ন ও দ্বিপাক্ষিক ভ্রমণ ও বৈঠক সবকিছুই এ সম্পর্কের নিদর্শন। ইতিমধ্যে দুই দেশের মধ্যে অনেক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ও ইসলামিক বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বর্তমানে সৌদি আরবে প্রায় 25 লক্ষ বাংলাদেশি রয়েছে এবং দেশে প্রায় 46% রেমিটেন্স পাঠিয়ে থাকেন সৌদি প্রবাসীরা। এখন আমরা জানব সৌদি রাজতন্ত্রের ইতিহাস। সৌদি আরবের ইতিহাস হচ্ছে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার ইতিহাস। ইসলামের সঙ্গে সৌদি রাজবংশেরও সম্পর্ক রয়েছে, তবে সৌদি রাজবংশের ইসলাম বংশের প্রতি ইসলামের যে অর্পিত দায়িত্ব ছিল তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে, এই অর্থে যে তারা শুধু ওয়াহাবিজমকেই পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছেন। ওয়াহাবিজমের পাশাপাশি ইসলাম ধর্মের আরও যে মতবাদ রয়েছে, মতধারা রয়েছে, সেগুলোর সমন্বয় করে যদি এরকম হতো যে বিশ্বের বিশিষ্ট ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে নিয়ে এগুলো গবেষণা করে তারা যদি আমাদের সত্যিকারের ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতেন, তাহলে তাদের প্রতি আমাদের যে অভিযোগগুলো আছে তা থেকে তারা মুক্তি পেতেন। তারা শুধু চেয়েছেন তাদের একদেশ ভিত্তিক আদর্শকে অর্থাৎ ওয়াহাবিজমকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে। সার্বিক অর্থে তাদের এই আদর্শ অনেকটাই খণ্ডিত। তারা শুধু ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। তাদের রাষ্ট্রের যে নামকরণ তারা করেছে কিংডম অফ সৌদি আরাবিয়া, তা ইসলামের কোনো নিয়ম বা বিধান মেনে করা হয়নি, এটা ইসলাম অনুসারে ঠিকও নয়। তারা যে সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছেন এটিও ইসলামের কোনো বিধানের মধ্যে পড়ে না। সৌদি রাজবংশ ঐতিহাসিকভাবেই অমুসলিমদেরকে সবসময় প্রাধান্য দিয়েছে মন্তব্য করে একজন দার্শনিক বলেছেন যে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা অমুসলিমদের সাথে সুসম্পর্ক রেখে চলেছে। সৌদি আরবের বর্তমান যে পতাকা রয়েছে তাতে আড়াআড়িভাবে দুটি তলোয়ার রয়েছে, যার একটি হচ্ছে সৌদি পরিবারের, অন্যটি হচ্ছে ওয়াহাবি পরিবারের। এই দুটোর সিম্বল হচ্ছে সেটি। তার মানে বোঝা যায় যে ধর্মকে ব্যবহার করে তারা রাজনৈতিক শক্তি অর্জন করেছে। রিয়াদের কাছে অবস্থিত দিরিয়া নামের একটি কৃষি বসতির প্রধান ছিলেন মোহাম্মদ বিন সৌদ। এই উচ্চাভিলাষী মরুযোদ্ধা 1744 সালে আরবের বিখ্যাত ধর্মীয় নেতা মোহাম্মদ বিন ওয়াহাবের, যিনি ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা হিসেবে বেশি পরিচিত, তার সঙ্গে মৈত্রী চুক্তি করে দিরিয়া আমিরাত গঠন করেন। তুরস্কের উসমানিয়া খেলাফতের বিরুদ্ধে শিরিক বিদাত পালনের অভিযোগ এনে এই দুজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ শুরু করেন। ওই দিরিয়া আমিরাতই বিশ্বের প্রথম সৌদি রাজ্য। মোহাম্মদ বিন সৌদ তার পুত্র আব্দুল্লাহ আজিজের সাথে মোহাম্মদ বিন ওয়াহাবের মেয়ের বিয়ে দেন। এভাবে সৌদ পরিবার ও ওয়াহাবি মতবাদের মিলন যাত্রা শুরু হয়। 1765 সালে মোহাম্মদ বিন সৌদের মৃত্যু হলে তার ছেলে আব্দুল্লাহ আজিজ দিরিয়ায় ক্ষমতাসীন হন। হঠাৎ করে মোহাম্মদ বিন সৌদ এবং মোহাম্মদ বিন ওয়াহাবের কাছে মনে হলো বর্তমানে যে ইসলাম চলছে তা সঠিক ইসলাম নয়। সেখানকার শেখের সাথে তাদের কথা হলো, তারা এই বিষয়ে একমত হলেন যে বিষয়টির রাজনৈতিক দিক একজন এবং ধর্মীয় দিক অন্যজন দেখবেন। ফলে দুজনের একজন ধর্মীয় আর একজন রাজনৈতিক উদ্দেশ্যে যুক্ত হলেন। তাদের মতাদর্শ তারা মক্কা মদিনায় সারা পৃথিবী থেকে যাওয়া মুসলিমদের মধ্যে যদি ছড়িয়ে দিতে তারা কাজ করতে থাকলেন। এই দুইজনের বোঝাপড়া অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে হয়েছিল। একসময় তারা মক্কা মদিনা আক্রমণ করে বসলেন। এরপর তারা রিয়াদ নামক স্থান থেকে তাদের রাজধানী করলেন। তুর্কিরা এতে ক্ষিপ্ত হলো। তারা মিশরের মোহাম্মদ আলী পাশাকে বললেন যে তারা যে কাজগুলো করছে তা প্রতিহত করা দরকার। মোহাম্মদ আলী পাশা তার ছেলে ইসমাইলকে পাঠালেন উদীয়মান মতাদর্শকে বিতাড়িত করার জন্য। ইসমাইল এসে সেখান থেকে তাদেরকে বিতাড়িত করলেন। নতুন মতাদর্শের ধারক ও বাহকেরা যে জায়গা দখল করেছিলেন তা ছেড়ে তারা কুয়েতে পালিয়ে গেলেন। 1901 সালে কুয়েত থেকে সৌদি পরিবারের সন্তান আব্দুল আজিজ ইবনে সৌদ খুব সাহসী পদক্ষেপ নিয়ে মাত্র 100 জন যোদ্ধা সহ রাতের অন্ধকারে আক্রমণ করে পুনরায় রিয়াদ দখল করে নেন। তার এই রিয়াদ দখল করার পিছনে মোহাম্মদ বিন ওয়াহাবের ধর্মীয় যে মতাদর্শ ছিল যেটি তারা অনুসরণ করতেন, তাদেরকে বলা হতো মুসলিম ব্রাদারহুড। এরা আব্দুল আজিজ ইবনে সৌদকে সহায়তা করেছিলেন। দুই গোষ্ঠীর সমর্থন নিয়ে সৌদের শক্তি বেশ বেড়ে যায়। 1916 সালে ব্রিটিশ সরকার যখন দেখলো যে এরা তো একটি উদীয়মান শক্তি এবং এটি যেহেতু তুরস্কের বিরুদ্ধে আর ব্রিটিশদের শত্রু ছিল তুরস্ক, সুতরাং এই শক্তিকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া যায় তাহলে ওরাই তো তুর্কিদের ধ্বংস করার জন্য যথেষ্ট। তাহলে ব্রিটিশদেরকে নতুন করে আর শক্তি প্রয়োগ করতে হবে না, বরং তাদের লাভই হবে। সেজন্য তারা রিয়াদ দখল করা আব্দুল আজিজ ইবনে সৌদকে মেনে নিয়ে তাকে সমর্থন দেয়। ওই বছরই তাদের গ্রহণ করা অঞ্চলকে স্বীকৃতি দেয় ব্রিটিশরা। নতুন একটি রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে তুরস্কের আধিপত্য খর্ব হয়। কিন্তু হিজাজে অর্থাৎ সে সময় মক্কা মদিনায় তখন তুরস্কের শাসক ছিলেন শহীদ ইবনে হোসেন ইবনে আলী। ইতিহাসে তিনি শরীফ হোসেন নামে বেশি পরিচিত।
তুর্কির আব্দুল হামিদ তাকে হিজাজের শাসক করেছিলেন এই কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে তার যোগসূত্র ছিল এবং তাকে যদি হেজাজের গভর্নর করা হয় তাহলে পশ্চিম বিশ্ব এবং সৌদি আরবের মানুষেরা মহানবীর পরিবারের বলে তার প্রতি সহানুভূতি দেখাবে। কিন্তু শরীফ হোসেনের মনে মনে একটা উদ্দেশ্য ছিল যে তিনি তুরস্কের অধীনে এখানকার প্রশাসক না হয়ে তিনি বংশীয় যে প্রাধান্য সেটি অর্জন করবেন এবং এখানকার স্বাধীন শাসক হবেন। ফলে তিনিও দেখলেন এই মুহূর্তে স্বাধীন শাসক হওয়ার জন্য ব্রিটেনের সহযোগিতা বেশি দরকার। আব্দুল আজিজ ইবনে সৌদ এবং শরীফ হাসানের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ হয়। শরীফ হাসানের সঙ্গে তাদের যোগাযোগ হতো প্রকাশ্যে দিনের বেলায়, আর আব্দুল আজিজের সঙ্গে হতো রাতের বেলায়। ওয়াহাবিজমের সমর্থনকারীরা কখনো চাইতো না কোনো বিদেশি শক্তির সাথে আব্দুল আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজের সঙ্গে কোনো যোগাযোগ থাকুক, কারণ এটি তাদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে মেনে নেওয়া কষ্টকর ছিল। এজন্য সৌদ যোগাযোগ করতেন রাতে আর শরীফ হোসেন যোগাযোগ করতেন দিনের বেলায়। শরীফ হোসেনের সাথে ব্রিটিশদের 12টি পত্র বিনিময় হয়েছিল। পরবর্তীতে রাশিয়ার মাধ্যমে এই বিষয় নিয়ে পত্রিকায় প্রতিবেদনে প্রকাশিত হয়। তখন ওয়াহাবিজমে বিশ্বাসীরা একটি সুযোগ পেয়ে যায় যে শরীফ হোসেন মুসলমানদের শাসক হওয়া সত্ত্বেও ব্রিটিশদের সাথে যোগাযোগ রক্ষা করছে, সুতরাং তিনি সমগ্র মুসলমানদের শত্রু। তাকে প্রতিহত করতে হবে। তাকে যদি প্রতিহত করা যায় তাহলে মক্কা এবং মদিনায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাবে। যে ওয়াহাবিজমকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার উদ্দেশ্য তাদের ছিল সেটি সফল হবে। 1924 সালে তারা ক্ষিপ্ত হয়ে শরীফ হোসেনকে আক্রমণ করে। তখন তিনি পালিয়ে যেতে বাধ্য হন, কারণ ব্রিটেন তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেনি। ব্রিটিশরা তখন উদীয়মান আব্দুল আজিজ ইবনে সৌদকে সহযোগিতা করাই তাদের কাছে বেশি প্রয়োজন বলে মনে করেছিল, কারণ ইতিমধ্যে কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান এই রাষ্ট্রগুলো যে ব্রিটিশরা তৈরি করেছিল তার অন্যতম প্রধান রাজনৈতিক বাধা ছিল আব্দুল আজিজ ইবনে সৌদ। সুতরাং তাদের কাছে মনে হলো সৌদকে যদি সহযোগিতা করা যায় তাহলে এই রাষ্ট্রগুলোর সার্বিক নিরাপত্তা তারা দিতে পারবে। এই জন্য তারা সৌদের পক্ষে চলে গেল এবং শরীফ হোসেনকে বলা হলো, ঠিক আছে, আমরা যদি পরে কোনো রাষ্ট্র তৈরি করতে পারি তাহলে তোমাকে সেখানে বা তোমার ছেলে মেয়েদেরকে সেখানে কর্তৃত্ব দিয়ে দেবো। সেই অনুযায়ী পরবর্তীতে তারা ইরাক দখল করে এবং সেখানে শরীফ হোসেনের ছেলে হোসেনকে শাসক হিসেবে নিয়োগ করেছিল। শরীফ হোসেনের পতন হলো। তার পতনের মধ্য দিয়ে মক্কা মদিনায় আব্দুল আজিজ ইবনে সৌদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। মোহাম্মদ বিন সৌদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় বা রাজনৈতিক, অন্যদিকে আব্দুল ওয়াহাব ইবনে নাজদের উদ্দেশ্য ছিল ধর্মীয়। এই ধর্মীয় এবং রাজনৈতিক স্বার্থ এক হয় আব্দুল আজিজ ইবনে সৌদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। এরই প্রেক্ষিতে 1932 সালের সেপ্টেম্বর মাসে আব্দুল আজিজ ইবনে সৌদ সৌদি আরব থেকে নিজের নামে শাসন পরিচালনা করতে থাকেন। এরপর 1934 সালে দেশটির নাম দেওয়া হয় কিংডম অফ সৌদি আরাবিয়া। 1937 সালে দাম্মামের কাছে আবিষ্কৃত হয় তেলের বিশাল রিজার্ভ, আর তেলের কারণে অর্থনৈতিক মোড় ঘুরে যায় সৌদি পরিবারের। 1945 সালে আমেরিকার সাথে মিত্রতা করেন তিনি। 1953 সালে ইবনে সৌদ মারা যান। তিনি আজ সৌদি আরবের প্রতিষ্ঠাতা নামে পরিচিত। তার সরাসরি বংশধরগণ হিজ অর হার রিয়েল হাইনেস উপাধি পান। 1999 সালে সৌদি আরবের শতবর্ষ পালিত হয়, কারণ 1902 সালে তিনি রিয়াদ অধিকার করেছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র সৌদ বিন আব্দুল আজিজ সিংহাসনে আরোহণ করেন কোনো ঘটনা ছাড়াই, কিন্তু তার বিলাসবহুল জীবনের কারণে ক্রাউন প্রিন্স ফয়সালের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। 1964 সালে গ্র্যান্ড মুফতির নির্দেশে তাকে সিংহাসন ছেড়ে দিতে হয় ফয়সালের কাছে। এই সময় ইবনে সৌদের কয়েক পুত্র মিশর চলে যান। তারা নিজেদের ফ্রি প্রিন্স ডাকতেন, যেমন তালাল ইবনে আব্দুল আজিজ। পরে অবশ্য তাদের ফিরিয়ে আনেন ফয়সাল এবং রাজ্যের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। 1975 সালে ভাগ্নের হাতে তিনি নিহত হন। ভাগ্নের নাম ছিল ফয়সাল ইবনে মুসাইদ। তাকে সাথে সাথেই মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলা হয়। পরের রাজা হবার কথা ছিল প্রিন্স মোহাম্মদের, কিন্তু তিনি তার আপন ভাই প্রিন্স খালিদকে সিংহাসন দিয়ে দেন। 1982 সালে হার্ট অ্যাটাকে মারা যান কিং খালিদ। এরপর ফাহাদ রাজা হন। কিং ফাহাদ ছিলেন শক্তিশালী সুদাইর সেভেন এর সবচেয়ে বড়। এই সাতজন ছিলেন ইবনে সৌদের স্ত্রী হাসসা আল সুদাইরির ছেলে। 1986 সালে কিং ফাহাদ হিজ ম্যাজেস্টি উপাধি বাদ দিয়ে নতুন উপাধি চালু করলেন, কাস্টোডিয়ান অফ টু হলি মস্ক, বা দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে। 1995 সালে কিং ফাহাদের স্ট্রোক হবার পর তিনি প্যারালাইজড হয়ে যান। তখন ভারপ্রাপ্ত রাজা হন আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ আল সৌদ। 2015 সালের আগস্টে মারা যান কিং ফাহাদ। সেদিন রাজা হন কিং আবদুল্লাহ। তিনি সাথে সাথেই ছোট ভাই সুলতান বিন আবদুল্লাহ আজিজকে ডিফেন্স মিনিস্টার এবং সেকেন্ড ডেপুটি প্রাইম মিনিস্টার করেন, অর্থাৎ পরবর্তী রাজা তিনিই হবেন। কিন্তু 2009 সালের 27 মার্চ তিনি ইন্টেরিয়র মিনিস্টার প্রিন্স নাইফকে সেকেন্ড ডেপুটি প্রাইম মিনিস্টার বলে ঘোষণা দেন এবং 27 অক্টোবর তাকে ক্রাউন প্রিন্স করেন।
সুলতান মারা যান 2011 সালের অক্টোবরের নিউ ইয়র্কে, আর প্রিন্স নাইফ মারা যান 2012 সালের 15 জুন জেনেভাতে। ক্রাউন প্রিন্স তখন হলেন সালমান। দীর্ঘকাল অসুখে ভোগার পর 9 বছর শাসন শেষে 2015 সালে 22 জানুয়ারি নিউমোনিয়ায় মারা যান কিং আবদুল্লাহ। ভাই ও ক্রাউন প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তখন হন নতুন রাজা। 2015 সালের 29 এপ্রিল তিনি মোহাম্মদ বিন নাইফ আল সৌদকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা দেন। তিনি ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টার ছিলেন। একই সাথে তিনি আব্দুল আজিজের প্রপৌত্র। কিন্তু 2017 সালের 21 জুন তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার ক্রাউন প্রিন্স উপাধিও কেড়ে নেন কিং সালমান। দৃশ্যপটে নতুন রূপে এলেন মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, যাকে MBS নামে ডাকা হয়। তাকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন কিং সালমান। একই সাথে তিনি এখন সৌদি আরবের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। বলা হয়েছে তিনি আসলে বাবা কিং সালমানের রাজ ক্ষমতার পিছনে আছেন মূল কারিগর হিসাবে। হাউস অফ সৌদ 2,87,00,000 মানুষের সৌদি আরব, বিশ্বজুড়ে বিলিয়নের বেশি মুসলমানের কাছে পবিত্র এক ভূমি। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী এবং ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি হিসাবে। কিন্তু সে দেশটির সিংহাসন নিয়ে কারাকারি যেন আরেকটি অধ্যায়। দেখা যাক সৌদি আরবের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।